হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দীঘা ট্যুরের ভিডিও। আমার কাছে যা যা ক্লিপস ছিল সেগুলোই তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি আর দিদিভাই এখানে মন খারাপ করে শুয়ে রয়েছি, কারণ এইবার ঘুরতে যাওয়ার সময় জামাইবাবু ছুটি পায়নি, অফিসে খুব কাজের চাপ। তার জন্য আমি আর বাবাই শুধু যাবো ঘুরতে, দিদিভাই আর জামাইবাবু যাবে না। আর আমরা সব জায়গায় চারজন মিলে, মানে আমি, দিদিভাই, বাবা আর জামাইবাবু চারজন মিলেই সব জায়গায় ঘুরতে চাই। তো এবার আমি আর বাবা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইয়ের বাড়িতে আমরা গেলাম কারণ ওদের বাড়িটা মেন রোডের ধারে। তো আমাদের মাঝরাতে মাঝরাতে ভোর বলতে গেলে একদম মাঝরাতেই 4টের সময় বাস ছিল। তো তার জন্য আমরা মেন রোড থেকেই ডিরেক্ট চলে যাব রাস্তায়। ওই জন্যই আমরা দিদিভাইয়ের বাড়িতে আসলাম, কারণ আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে। তো ঘুমাচ্ছিলাম ঠিকই মশারির মধ্যে ঢুকে, কিন্তু ঘুম আর আসেনি। ওই ভোর 4টের বাস ধরতে গেলে তো মোটামুটি 3:30 সময় উঠে পড়তে হবে। তার জন্য উঠে পড়েছিলাম। আর লাইফে ফার্স্ট টাইম এরকম মাঝরাতে উঠে আমি কোথাও বেড়াতে যাচ্ছি। ভোরবেলা উঠেছি বা রাতের জায়গায় গেছি, মাঝরাতে কোনো দিনও যায়নি। তো আমার এত অড লাগছিল, বিরক্তি লাগছিল। আর এদিকে বাবা, জামাইবাবু আর দিদিভাই মিলে গল্প করছিল। বাবা পুরনো দিনের কলকাতার গল্প বলছিল। আর মেয়েদের দেখতাম অবনালী ট্রাউজার তো এই ভিউটা আমার কাছে জীবনের একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি বারাসাতকে এইভাবে এত নিস্তব্ধ, এত শুনশান দেখিনি, কারণ যেহেতু এটা মাঝরাত। এই রাস্তা দিয়েই আমার মনে হচ্ছিল যখন দিনের বেলা বা সন্ধেবেলা হয় কত গাড়ি ঘোড়া যায়, কত গাড়ি। আর এখন দেখো কিচ্ছু যাচ্ছে না, পুরো রাস্তা ফাঁকা, কোনো লোকজন নেই, শুধু লরি যাচ্ছে। এবং একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আবার নতুন রকম লাগছিল, কারণ বারাসাতের এই রাস্তাটাই যশোর রোড আমি এইভাবে কোনো দিন দেখিনি। তো যেখান থেকে আমাদের বাস আসবে, মানে বাসটা দাঁড়াবে, যেখান থেকে আমরা উঠবো সেখানে চলে এসেছি। আর দেখো দিদিভাই বাবাকে কিভাবে জড়িয়ে ধরে আদর করছে, এখানে দেখা যাবে। তো ওর আসলে খুবই মন খারাপ লাগছিল যে বাবা আর বোন চলে যাচ্ছে আর আমরা যেতে পারছি না। তো আর জামাইবাবু আমার এই ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল, কারণ বাস আসবে আর তারপর সেই বাসে উঠে পড়বো। তো আমরা 4টের সময় বাসে উঠেছিলাম বারাসাত থেকে। আর ঠিক 8টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যে আমরা একদম দীঘা পৌঁছে গেছিলাম। কত বলছে এখান থেকে? একটু ঘামটা মোছো। কি মিষ্টি লাগছে, তুমি ছাতা ধরে আছো। তো আমরা তো দীঘাতে পৌঁছে গেছি আর একটা হোটেলও পেয়ে গেছি। তবে সত্যি কথা বলতে গেলে এখানে হোটেলগুলো যেরকম জঘন্য, তার অনুযায়ী দাম অনেক অনেক বেশি। তো আমরা একটা বেশি দাম দিয়ে একটা হোটেল নিতে বাধ্য হয়েছিলাম। তো এই দিন ভীষণ রোদ ছিল, যখন সবে পৌঁছেছি ভীষণ রোদ। তার জন্য একটুখানি সমুদ্রটা বললাম চলো ঘুরে আসি, দেখে আসি। তারপরে আমি আর বাবা রুমে চলে আসলাম। তো রুমটা বেশ পছন্দ হয়েছিল আমার। তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম। বাবা বলছে চল, যখন বেড়াতে এসছি তখন এরকম হোটেলে বসে থেকে লাভ নেই, একটু বেরিয়ে আসি। তো আমরা আবার বেরিয়ে এসেছিলাম, বোধহয় একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম। এসে আমি এবার আমাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর দেখো ব্যালকনি থেকে হচ্ছে এটা আমাদের ভিউ, সি ভিউ, যেটা খুব সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর। বিকেলের দিকটা ভীষণ মনোরম ছিল। আর এই যে দেখো আমরা বিকেলের দিকে পৌঁছে গেছি সি বিচে। আর ওখানে যেই পাথর টাথরগুলো থাকে না, ওইখানেই আমরা বসেছিলাম। আমি আর বাবা অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি। আর আমার সমুদ্রের আওয়াজটাই আলাদা রকমের ভালো লাগে। আর তোমরা যারা রিসেন্টলি গেছো দীঘাতে তারা সবাই জানবে যে এখন দীঘাতে বেশ সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত চলে। তো খুব ভালো লাগে। আমরা কিন্তু ওল্ড দীঘাতে উঠেছিলাম। তো আমার আর বাবারই ট্যুর ছিল এটা। আর আমাদের বাপ বেটিতে মিলে এটা আমাদের সেকেন্ড ট্যুর। এর আগে আমরা গেছিলাম কেরালাতে, এটা হচ্ছে সেকেন্ড ট্যুর বাপ বেটিতে মিলে। তো দেখতে থাকো তোমরা।
তো পুরো বিকেল সন্ধ্যেটা আমরা সি বিচে কাটালাম, তারপর কিন্তু আবার হোটেলে ফিরে গেছিলাম। হোটেলে ফিরে গিয়ে বেশ খানিকক্ষণ সময় একটু টিভি দেখলাম, আমি একটু মোবাইল টোবাইল ঘাঁটলাম, ঘেটে আবার যখন একটু বোর লাগতে শুরু করলো তখন আবার আমরা বেরিয়েছিলাম। কিন্তু তখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য বাবা বললো যে চল একেবারে ডিনারটা সেরেই নিই। তো আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। আমাদের যে রুমটা ছিল সেখানেও কিন্তু রুমের মধ্যে খাবার পৌঁছে দিত, কিন্তু আমরা বিশেষ করে আমার বাইরে বেড়াতে গেলে বাইরে খেতে যেতে আলাদা করে খুব ভালো লাগে। তো আমরা রুমালি রুটি নিয়ে নিয়েছি, তার সাথে ডিম তড়কা নিয়েছি, আর বাবা বোধহয় রুটির সাথে আলুর কিছু একটা তরকারি আর একটা নিয়েছিল। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো ডিনার করে এসে এবার পরের দিনে চলো। পরের দিনের আমরা সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। আর প্রথমের ক্লিপটা তো দেখে বুঝলেই যে ওটা ছিল মোহনা তালসারি। আর এবার আমরা চলে এসেছি ওশিয়ানা ঘাটে। আর এই ভিউটা দেখে আমি সিরিয়াসলি অবাক হয়ে গেছিলাম, একদম মনে হচ্ছে বিদেশ চলে এসেছি। মানে এটা যে দীঘা দেখে মনেই হচ্ছে না, কারণ সমুদ্রটা পুরো নীল, টার্কোয়াইজ ব্লু পুরো, আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর ঢেউ আসছিল। আর আমরা নিচে যাচ্ছিলাম না, কারণ অনেক ভিড়, অনেক লোকজন স্নান করছিল। আর আমরা যেহেতু সাইট সিইংয়ে বেরিয়েছি তার জন্য আমরা আর যাইনি, নামিনি ঘাট অবধি, মানে বিচ অবধি। কিন্তু সত্যি এখানকার ভিউ অসাধারণ, এত লোকজন। আমার একটু ইচ্ছা করছিল ফটোশ্যুট করতে, ভিডিও শ্যুট করতে, কিন্তু সেভাবে হয়ে উঠছিল না, লোকজনের ভিড়ে সেভাবে ভালোভাবে ভিডিও আসছিল না। তো যাই হোক, বাবা যেটুকু তুলে দিয়েছে, আমি যেই কেত মারতে মারতে সিঁড়ি দিয়ে নিচে নামছি উঠছি, এইগুলো বাবা একটু তুলে দিয়েছে, আমার এটাই ভালো লাগলো। তো এরপর আমরা পরেরটায় চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, সেটা এখনও শুরুই হয়, মানে সরি, ওটার উদ্বোধন এখনও হয়নি। আমি ভেবেছিলাম বোধহয় উদ্বোধন হয়ে গেছে এইবার রথে, কিন্তু হয়নি। তো দেখছি ওটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো পরের বছর নিশ্চয়ই ওটা ঠিক হয়েছে, পরের বছর কি হয়তো 2025-এ ওটা একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে, এবং তারপর ওখানে আবার ঘুরতে যাবো আমরা সবাই মিলে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। এইবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, কারণ আমাদের মোটামুটি সব সাইট সিইং কমপ্লিট। এত শরীর খারাপ হয়ে গেছিলো, আর অনেকগুলো মন্দিরও দেখেছিলাম, সেগুলোর ফটো তোলা হয়নি, ভিডিও তোলা হয়নি। এত টায়ার্ড হয়ে গেছিলাম সেদিন, যে কী মারাত্মক রোদ ছিল, রোদে পুরো পুড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এইবার আমরা হোটেলে ঢুকছি, রুমে ঢুকছি, কারণ আর পারা যাচ্ছে না। ব্লগস না কেটেও থাকা যায় না, কেটেও সহ্য করা যায় না। টাফ টাইম, টাফ লাইফ। বাই বাই। তুমি নিজের মেয়েকে ওইভাবে দিচ্ছ জলটা? গ্লাসে করে দাও, ওখানে গ্লাস আছে। তাহলে একটা ছোট বোতলে ঢেলে দাও, অত বড় বোতল থেকে খেতে পারি? খাইয়ে দাও। গরম থেকে এসছি, বোঝো একটু। তো বাইরে এত রোদ, আমরা হোটেল থেকেই আনিয়ে নিয়েছি ভেতরে বিরিয়ানি। আর তারপরে বিকেলবেলা আমরা আবার সি বিচে একটু পা ভেজানোর জন্য বেরিয়ে পড়েছি। আর আমি যে এই গোলাপি রঙের যে স্কার্ট মতো পরেছি, এতে বাবার প্রচুর আপত্তি ছিল যে এতে তো পুরো জামাটাই ভিজে যাবে, এটা কেন পরলি। তো ভেতরে আমি একটা লম্বা প্যান্ট পরে নিয়েছিলাম, কিন্তু আমি একটু ফটোশ্যুট করব বলে এই গোলাপি রঙের একটু পরি মার্কা স্কার্টটা পরেছিলাম, লং স্কার্টটা। এতে কিন্তু ভিডিও আর ফটো খুব খুব ভালো এসছে। আমি জানি না ফটোগুলো অ্যাটাচ করতে পারবো কিনা এখানে, বাট সিরিয়াসলি খুব সুন্দর এসছে। এরকম হলুদ জামার সাথে গোলাপি রঙের স্কার্ট। আগের ঢেউটা পুরো আমি বাইরে এখন পেছনেই দাঁড়িয়েছিলাম, পুরো একদম ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আসবে, এটা আসবে। ওরে বাবা রে, তো স্কার্টটা ভিজে গেলে আমি আবার প্যান্ট পরে নিলাম, মানে প্যান্ট তো ভেতরে পরাই ছিল, লম্বা প্যান্টটা। আর বাবাকে দেখো, আমার ব্যাগটা পিঠে ধরিয়ে দিয়েছি বাবাকে। আর মনে হচ্ছে ছোট্ট কিউট বাচ্চা,
হাঁটি হাঁটি করে স্কুলে যাচ্ছে। তো ওখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম আমরা। তার মধ্যে ছিল ফুচকা, পাপড়ি চাট। আমার খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাবা বললো না, এখানকার মাছ ভাজাগুলো একদমই ভালো না। তো তাই জন্য আর খেলাম না। এইবার চলে আসি তোমাদের সাথে অন্য একটা গল্পে। সেটা হচ্ছে যে ফেরার দিনের গল্প। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, কোনো ভিডিও করতে পারিনি। যে কটা ফটো ছিল দেখে বুঝতেই পারছো, বাসে করে ফিরেছিলাম। তো এখানেই আমার শেষ হলো দীঘার ট্যুরের গল্প। কেমন লাগলো জানিও ব্লগটা। টাটা।